রাজ্যের সবথেকে বেশি চর্চার বিষয় এখন এসআইআর। যা নিয়ে 2026-এর আগেই সরগরম রাজ্য রাজনীতি। নমস্কার, আমি ভাস্কর। আজ গল্প কিন্তু সত্যিতে বিষয় এসআইআর। রাজনীতির ময়দানে শাসক বিরোধী সবাই সুর চড়িয়েছে। হাই ভোল্টেজ ক্যাওস তৈরি হয়েছে এসআইআরকে কেন্দ্র করে। রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তো ঘুরপথে এনআরসি করতে চাইছে বলে দাগিয়ে দিয়েছেন। এসআইআর না, এটা এনআরসি। আগুন নিয়ে খেলবেন না, কন্ট্রোল ইয়োরসেলফ ফার্স্ট। এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই নিয়ে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে প্রবল উত্তেজনা আর রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। রাজ্য ও কেন্দ্রের বিজেপি নেতৃত্ব দাবি করেছে বাংলায় 1 কোটি বা তারও খানিকটা বেশি অবৈধ ভোটারের নাম বাদ পড়বে এসআইআর করলে। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর স্পষ্টভাবে এই সংখ্যা উল্লেখ করেছেন। 1 কোটি 20 লক্ষ বাদ গেলে টিএমসি ঘচাংফু। অভিযোগ যে রাজ্যের রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং ঘোস্ট ভোটার ঢুকে গেছে ভোটার তালিকায়। এসআইআর ঠিকভাবে হলে ভোটার তালিকা পরিষ্কার হবে। পশ্চিমবঙ্গে বিজেপির বক্তব্য এটাই সুশাসন বা পরিচ্ছন্ন ভোটার তালিকার স্বার্থে অত্যন্ত জরুরি। তৃণমূল নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবিকে রাজনৈতিক ষড়যন্ত্র এবং পেছনের দরজা দিয়ে এনআরসি করা হচ্ছে বলে দাবি করেছেন এবং এর ফলে সংখ্যালঘু, দলিত, সীমান্ত অঞ্চলের বৈধ নাগরিকদের নাম গণহারে কেটে ফেলা হতে পারে বলেও তিনি বলেছেন। তাড়াহুড়ো করে যদি নাগরিকদের নাম কোনোভাবে বাদ দেওয়া হয় বিজেপির কথায়, আসামেও আপনারা দেখেছেন এনআরসির নাম করে কত লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল। তাহলে আসাম গভর্নমেন্ট এনআরসি যখন নোটিশ পাঠাচ্ছে, তার মানে এটা এসআইআর না, এটা এনআরসি। কোনো গোড়া রাজনৈতিক উদ্দেশ্যে গণহারে যদি কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের নাম বাদ পড়ে ভোটার তালিকা থেকে, তাহলে রাজ্যে জোরালো প্রতিরোধ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे। কিন্তু কি এই এসআইআর? 2001 সালের সেন্সাসের পর 2002 সালে শেষবার এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে। 23 বছর পর ঠিক বিধানসভা ভোটের আগে আবার এসআইআর করার সিদ্ধান্ত নিয়েই আসল ঝামেলা। 2003 সালের ভোটার তালিকায় নাম থাকলে অনেক ক্ষেত্রে তা পৃথকভাবে গ্রহণযোগ্য হতে পারে বলে জানিয়েছে। শেষ 10 বছরে এনআরসি এবং সিএএ বিজেপির রাজনীতির প্রধান হাতিয়ার। বিহারে ভোটের আগে 2025 সালে হওয়া এসআইআর করে মোট 69 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে এবং নতুন করে প্রায় 21,53,000 ভোটারের নাম যুক্ত হয়েছে। দেশ জুড়ে প্রশ্ন তৈরি হয়েছে বাদ যাওয়া আর যুক্ত হওয়া নামের তালিকা নিয়ে। কারা বাদ গেল আর কারাই বা নতুন করে যুক্ত হলো, তার কোনো ব্যাখ্যা সঠিকভাবে পাওয়া যায়নি নির্বাচন কমিশনের কাছ থেকে। ফলে বাংলার এসআইআর শুরু হওয়ার আগেই আতঙ্ক দানা বেঁধেছে। শহর থেকে জেলা, এমনকি প্রত্যন্ত অঞ্চলে। তারই মাঝে চলছে রাজনৈতিক হিসেব নিকেশ। সরকারিভাবে অবশ্য এমনটা একবারও বলা হয়নি যে এসআইআর থেকে নাম বাদ গেলে ভারতের নাগরিকত্বও চলে যাবে। তাও আশঙ্কা কি আর যুক্তি মেনে চলে?
গত কয়েক বছর ধরে ভারতবর্ষে বিতর্কের কেন্দ্রে থেকেছে সিএএ এবং এনআরসি, আর তার সঙ্গে মূল চর্চার বিষয় হয়েছে ডিটেনশন ক্যাম্প। প্রশ্ন তুলেছে বিরোধীরা, কেন সেন্সাস না করে এসআইআর করা হবে? সেন্সাস এবং এসআইআর এর যে সরাসরি যোগাযোগ আছে এমন নয়, কিন্তু সেন্সাস থেকে প্রাপ্ত জনসংখ্যা এবং রাজ্যে বসবাস করা জনগণের তথ্য এসআইআরে রেফারেন্স হিসাবে ব্যবহার করা হয়। যখন জনগণনা বা সেন্সাস করা হয় তখন দেশের প্রতিটি নাগরিক কোথায় বসবাস করছেন, পরিবারের অবস্থা, পরিবারে কতজন সদস্য, তাদের বয়স, লিঙ্গ, কত বড় পরিবার, জন্ম মৃত্যুর হার, বৈবাহিক অবস্থান, জনসংখ্যার ঘনত্ব, গ্রাম শহর বিভাজন, এই রকম বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত হয়। অন্যদিকে সাধারণত এসআইআর প্রক্রিয়া করা হয় ভোটার তালিকা আপডেট করার জন্য। সেন্সাস বা জনসংখ্যার তথ্যের সঙ্গে মিলিয়ে ভোটার লিস্ট সংশোধন করা হয় যাতে কোনো যোগ্য ভোটার বাদ না পড়ে এবং কোনো অবৈধ নাম অন্তর্ভুক্ত না হয়। 2011 সালের পর দেশে কোনো সেন্সাস হয়নি, অথচ ভোটের আগে হঠাৎ করে এসআইআর নিয়ে দেশ জুড়ে তোড়জোড়। সেখান থেকেই বিতর্ক তৈরি হয়েছে শাসক এবং বিরোধীদের। ম্যাপিং কমপ্লিট, 40%-এরও বেশি ভোটারকে খুঁজে পাওয়া যায়নি। 9টি বাংলাদেশ পার্শ্ববর্তী এতে, আর আমাদের জেলাগুলোতে 30% পাই। এদেরকে প্রমাণ করতে হবে ভারতীয়। কিন্তু কেন এসআইআর নিয়ে এত চিৎকার চেঁচামেচির কারণ কি? এখানেই আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুরপথে এনআরসির প্রসঙ্গ। প্রথমে ডি ভোটার চিহ্নিত করা, তারপর তাকে ফরেন ট্রাইব্যুনাল পর্যন্ত নিয়ে যাওয়া এবং সবশেষে বিদেশি বলে দাগিয়ে দেওয়া। সত্যি কি এই এসআইআর তাহলে এনআরসির প্রথম ধাপ? ভূমিপত্র খোঁজার কাজ শুরু হয়ে গেছে? অনুপ্রবেশ চিহ্নিত করে সিএএ কাজে লাগানো শুরু হয়েছে। বিজেপি সরকার এর মধ্যেই স্পষ্ট করে বলেছে যে সিএএ হচ্ছে নিপীড়িত সংখ্যালঘুদের জন্য, আর এনআরসি হচ্ছে প্রকৃত ভারতীয় নাগরিকদের চিহ্নিত করার জন্য। এরই মধ্যে বিহারের আঁচ এসে লাগতে শুরু করেছে বাংলাতেও। 26-এর বিধানসভা ভোটের আগে সব পক্ষই জোর শান দিচ্ছে তাদের প্রচারে। এসআইআরে বা ভোটার লিস্টে নাম তুলতে হলে প্রাথমিক শর্ত হলো অবশ্যই আবেদনকারীর ভারতীয় নাগরিক হওয়া ও নির্দিষ্ট এলাকায় স্থায়ী বাসিন্দা হওয়া জরুরি এবং বয়স 18 বছর বা তার বেশি হতে হবে। তাছাড়া ভোটার তালিকায় নাম তুলতে পরিচয় ও নাগরিকত্ব প্রমাণের জন্য মোট 11টি সরকারি বা সরকার স্বীকৃত নথির মধ্যে থেকে যে কোনো একটি জমা দিতে হবে। 1987 সালের 1 জুলাইয়ের আগে যে কোনো সরকারি, সে কেন্দ্র বা রাজ্যের নথি, যেমন ব্যাংক, পোস্ট অফিস, এলআইসির নথি সব চলবে। তারপর জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট, বৈধ পাসপোর্ট, স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত সার্টিফিকেট যেখানে জন্ম তারিখ উল্লেখ আছে, স্থায়ী বাসিন্দার সরকারি শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট, এসসি, এসটি, ওবিসি বা অনগ্রসর শ্রেণীর শংসাপত্র যদি প্রযোজ্য হয়, এনআরসির নথি যদি সংশ্লিষ্ট রাজ্যে প্রযোজ্য হয়ে থাকে, পরিবার রেজিস্টার, পরিবারের নাম নথিভুক্ত হয়েছে যা স্থানীয় সরকারের দ্বারা স্বীকৃত, সরকার প্রদত্ত জমি বা বাড়ি সংক্রান্ত নথি, দলিল, এই রকম রাজ্য বা কেন্দ্রীয় সরকারি কর্মচারীর পেনশন রদের পরিচয়পত্র। আর এর মাঝে গুরুত্বপূর্ণ বিষয় হলো আধার কার্ড পুরনো ভোটার আইডি ও রেশন কার্ডের নথি হিসাবে বৈধ নয় বলে স্পষ্ট জানিয়েছে কমিশন। প্রশ্ন হচ্ছে
যারা এই কাগজ দেখাতে পারবে না তাদের সবাইকে কি অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া হবে? না। প্রথমত যাদের নাম ওঠেনি তারা আবার আবেদন করতে পারবে। তারপর সমস্ত পর্ব শেষ হওয়ার পর যাদের নাম বাদ থাকবে তাদের জন্য থাকছে সিএএ এর সুবিধা। কিন্তু এর পরেও যাদের নাম বাদ থেকে যাবে তাদের কি হবে, সেই নিয়েই এখন ঘোর আশঙ্কা। বিজেপির তথ্য অনুযায়ী যদি 1 কোটি বা তার থেকেও বেশি লোকের নাম বাদ থেকে যায়, প্রশ্ন হচ্ছে তাদের কি হবে। শুধু পশ্চিমবঙ্গ থেকেই যদি 1 কোটি লোককে চিহ্নিত করা হয় তাদের নিয়ে কি করবে কেন্দ্র বা রাজ্য সরকার? অমিত শাহ প্রত্যেক রাজ্যে ডিটেনশন ক্যাম্প বানানোর নিদান দিয়েছেন, কিন্তু 100 লক্ষ লোককে ডিটেনশন ক্যাম্পে রাখতে কতগুলো ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে? আর তাছাড়া 1 কোটি লোককে আমৃত্যু ডিটেনশন ক্যাম্পে রাখতে কত টাকা খরচ হবে সরকারের? কোথাও এই ধোঁয়াশা পরিষ্কার নয়। অসমে প্রায় 19 লক্ষ লোকের নাম এনআরসিতে বাদ পড়েছে, কিন্তু সেই সমস্ত জনগণের ভবিষ্যৎ কি হবে তা এখনো পরিষ্কার নয়। ধরা যাক যদি 50 লক্ষ মানুষকেও বিদেশি হিসেবে চিহ্নিত করা হয়, তবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা জায়গা লাগবে। একটি ক্যাম্পে যদি সবথেকে বেশি 5000 থেকে 10,000 মানুষ রাখা যায়, তবে অন্তত 500 থেকে 1000টি বড় ডিটেনশন ক্যাম্প লাগবে মানুষদের রাখতে। এটা শুধু আনুমানিক হিসেব। বাস্তবে এত ক্যাম্প তৈরি করা খুবই কঠিন এবং ব্যয়বহুল। সমস্ত পর্ব পার হওয়ার পর যারা নাগরিকত্বের প্রমাণ দিতে পারবে না তাদের জন্য কি করতে পারে সরকার? 1, পুশব্যাক হতে পারে, মানে যে দেশ থেকে এসে এখানে আশ্রয় নিয়েছেন সেই দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারে সরকার। ডিটেনশন ক্যাম্পে আটকে রাখতে পারে যাতে সাধারণ নাগরিকদের সঙ্গে কোনো যোগাযোগ না থাকে। তৃতীয়, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর নাগরিকত্বের কার্ড দিতে পারে, যেখানে ভোটের অধিকার থেকে বাদ দেওয়া হবে এই সব জনগণকে। 4 নম্বর, সরকারি সুযোগ সুবিধা থেকে বাদ দেওয়া হতে পারে, বা লং টার্ম ভিসা। অনেকের ক্ষেত্রে হয়তো নাগরিকত্ব দেওয়া হবে না, কিন্তু দীর্ঘমেয়াদী ভিসা দিয়ে ভারতে থাকার অনুমতি দেওয়া হতে পারে। কিন্তু কোনো কিছুই এখনো পরিষ্কার নয়। যে বিপুল সংখ্যক লোকের কথা সামনে আসছে তাতে আশঙ্কার মেঘ জমা হয়েছে। যারা বছরের পর বছর ধরে ভারতে বসবাস করছে তাদের হঠাৎ বিদেশি ঘোষণা করা হলে সেটা মানবাধিকার লঙ্ঘন বলে আন্তর্জাতিক মহলে আলোচনা হওয়ার সম্ভাবনাও প্রবল। ডিটেনশন ক্যাম্পে মানুষের জীবনযাত্রার মান নিয়েও এরই মধ্যে সংশয় প্রকাশ করেছে জাতিসংঘ। আসলে কতজন বহিরাগত ভারতে আছেন তার সঠিক উত্তর আজও কারো কাছে নেই। কিন্তু যদি সত্যিই 1 কোটি বা কয়েক লাখ মানুষকে বিদেশি ঘোষণা করা হয়, তবে তাদের ভবিষ্যৎ কি হবে, কোথায় ঠাঁই হবে তা নিয়ে স্পষ্ট কোনো রূপরেখা এখনও নেই। ভারতের রাজনীতিতে এই বিষয়টি আগামী দিনে আরও বড় বিতর্ক তৈরি করবে। রাজনৈতিক দ্বন্দ্ব, সাম্প্রদায়িক বিভাজনের রেখাকে মুছে কিভাবে বা কত নিখুঁতভাবে এই কাজ শেষ হবে সেটা সময়ই বলবে।